নওগাঁ তো শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এবং নওগাঁ বিশাল একটা জেলা, 11টা উপজেলা। এখানে কিন্তু ধান মেইন আবাদ ছিল আমাদের, ধান এক সময়। তারপরে আমাদের বরেন্দ্র অঞ্চল, যেটা উঁচু বরেন্দ্র অঞ্চল, কারণ সেটা তো প্রচুর উঁচু, পানি সংকটাপন্ন এলাকা, বিশেষ করে সাপাহার, পতিনতলার একটা অংশ, পোরশা, নিয়ামতপুর। এই উপজেলাগুলোতে আমরা এক ফসল বৃষ্টি নির্ভর, আমরা বাপদাদার আমলে দেখেছি যে এক ফসল বৃষ্টি নির্ভর আমন ধানের আবাদ ছিল। বছরে একটাই ফসল, যেগুলো উঁচু জমি, যদি বৃষ্টি হয়েছে টাইম মতো তাহলে কিন্তু আবাদটা হয়েছে। আবার অনেক সময় আমরা ধান লাগিয়েছি, বৃষ্টির পরবর্তী যে সেচটা লাগে সেটা বৃষ্টি হয়নি, ধান পুড়িয়ে মারা গেছে, হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। নওগাঁর বিশেষ করে পতিনতলা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই দিকের অনেক জমিওয়ালা মানুষ, কিন্তু অনেকেরই জমি আছে, প্রায় 100 বিঘা জমির মালিকও বাচ্চা কাচ্চাদের সেই সময় ভালো জায়গায় পড়াতে পারেনি, মানে ভালো বিলাসিতা করতে পারেনি, কোনোরকম মানে খেয়ে পড়ে বেঁচেছে। মেন ছিল জমি থাকার পরেও পারেনি যে বৃষ্টি নির্ভর আমন ধান একটা ফসল তোলার পরে হয়তো কখনো ভালো হয়েছে 7 মণ 8 মণ ধান, কখনো হয়নি। এই ফসলটা বিক্রি করে কিন্তু সারা বছরে পারিবারিক খরচটা সে নির্বাহ করেছে। এই বৃষ্টি নির্ভরতা থেকে কোম্পানি লাগে এরকম ফসলের দিকে খুঁজতে গিয়েই বাংলাদেশ সরকার একসময় ইন্ডিয়া থেকে আম্রপালি জাতের একটা হাইব্রিড আমের চারা নিয়ে এসে তখন ডিজি ছিলেন ডক্টর এনামুল হক স্যার। তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তিনি এই চারাটা কৃষকের মাঝে, যেহেতু পানি কম লাগে, হাইব্রিড 1 বছর পরে আম পাওয়া যায়, তিনি সম্প্রসারণের জন্য উদ্যোগ নেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হলেও কিন্তু সেই সময় চাঁপাইনবাবগঞ্জের 100 বছর, 150 বছর, 200 বছরের পুরাতন বড় বড় বাগান ছিল, খুব একটা বাণিজ্যিক ছিল না, এগুলো বড় গাছ মেনটেন্স করাও অনেক কঠিন ছিল। তারা কিন্তু এই প্রযুক্তিটা নেয়নি সেই সময়, যে 1 বিঘা জমিতে তাদের হয়তো 2টা 3টা 4টা করে আমের গাছ, একটা গাছে 20 মণ 30 মণ 40 মণ এরকম করে আম হয়। তখন এই আম্রপালি গাছ তারা হাসাহাসি করেছিল এক সময় যে একটা ছোটো গাছে হয়তো 5 কেজি 10 কেজি আম হবে, এই আমটা আমরা কী করবো, আমার তো বড় বড় গাছ। তখন সাভারের দিকে কিছু মানুষ ওই সময় এই নতুন চারটাকে গ্রহণ করে গাছ লাগায়, হয়তো 2000-এর আগে বা পরে পরীক্ষামূলক। তখন দেখে যায় না, আম ভালো হচ্ছে, পানিও কম লাগে। আর আম তো একটা স্টেজে হয়তো পানি লাগে, পরে তো বর্ষা শুরু হয়ে যায়, টুকটাক পানি হয়, তাতে আবাদটা হয়ে যায়। এই দেখা দেখি তখন আমের চাষটা বাড়তে থাকে। যেগুলো উঁচু জমি, পানির সংকট, সেচ দেওয়া যায় না, ধান কম হয়, ভালো হয় না, মেইনলি এটা পানির সংকট থেকে শুরু। এবং আম যদি বেশি কৃষক যেটাতে লাভবান হবে সেটাই তো কৃষকরা করতে চাইবে। সেই সময় অপশন ছিল না বলে কিন্তু ধান করেছে, বৃষ্টি নির্ভর হয়ে কখনো হয়েছে, কোনো হয়নি, পুড়ে মরেছে। তারপরে মানুষ ছাড়তে পারেনি, যখন অপশন অল্টারনেটিভ পেয়েছে যে না, আম চাষ করে আমরা পানি কম লাগে, বেশি লাভবান হচ্ছে, ভালো হচ্ছে। এবং হচ্ছে মানে কি, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো আম আমাদের নওগাঁতেই হচ্ছে, আম্রপালি বলেন বা এক্সপোর্ট কোয়ালিটি আম যদি আমরা বলি, বাংলাদেশ থেকে যে এই পরিমাণ আম এক্সপোর্ট হয়, তার 80% আম আমাদের সাভারের দিক থেকে কিন্তু এক্সপোর্ট হয়, নওগাঁ জেলা থেকে এক্সপোর্ট হয়। এটা কিন্তু এমনি কাস্টমাররা কিন্তু এটা করে না, বেশি দাম দিয়ে কেনে না, কারণ আমরা কোয়ালিটির জন্য, সুস্বাদু আমরা স্বাদের জন্য কিন্তু বেশি দাম দিয়ে কেনে। এবং অনেক কাস্টমার ঢাকাতে হোক, সারা বাংলাদেশে হোক, তারা সাভারে আম্রপালি বিশেষ করে, কারণ নওগাঁতে 70% মতো আম্রপালি আম চাষ হয়, তারা কিন্তু বাইর নেমে কিন্তু আমরা চান যে আমরা সাভারে আম্রপালি আমটা খেতে চাই। এখানে দেখবেন যে আমের সময় যেমন সারা দেশের ব্যাপারে এখান থেকে আম কিনে সারা দেশে নিয়ে চলে যায়। পাশাপাশি যারা তরুণ উদ্যোক্তা আছেন, ই কমার্স, এফ কমার্সের মাধ্যমে ব্যবসা করেন, তারা কিন্তু শত শত ছেলে মেয়ে কিন্তু এখানে এসে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আম সারা দেশে হোম ডেলিভারি করেন, যেটা অন্য জায়গাতে কম দেখা যায়। কারণ আমের কোয়ালিটি, স্বাদের জন্য এটা বিশেষ করে এই অঞ্চলের দিকে আমের সবার একটা নজর আছে। পাশাপাশি যে আমরা কিন্তু উৎপাদনের দিক দিয়ে, আমরা জমির এরিয়াতে একটু কম আছে হয়তো চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু উৎপাদনের দিকে কিন্তু গত 4-5 বছর থেকে আমরা কৃষি ডিপার্টমেন্ট যদি আমরা পরিসংখ্যান দেখি, তারা দেখবো যে আমাদের তাদের চাইতে কিন্তু কয়েক হাজার টন আমরা বেশি উৎপাদন করি।